তো প্রসমক্স এর ওভারভিউ আমরা অলরেডি দেখছি যে এটা একটা ওপেন সোর্স ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম। চাইলে আপনি আজকে ডাউনলোড করে আজকেই ফুল ফ্লেজ আপনার ইনফ্রা রেডি করতে পারবেন। আবার চাইলে আপনি পারচেস করে সাবস্ক্রিপশন কিনে সাপোর্ট সার্ভিস সহ এনাবল করতে পারবেন। সো আমাদের গত দিনের আলোচনায় ছিল ভার্চুয়ালাইজেশনের প্রোডাক্ট লাইন কি কি, কোন কোন কোম্পানি ভার্চুয়ালাইজেশন প্রোভাইড করে এবং ভার্চুয়ালাইজেশনের বেসিক আর্কিটেকচারাল যে ডায়াগ্রামটা ছিল এটা আমরা আলোচনা করছি। ওকে, সো আমরা বেসিক্যালি এই ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টেই থাকবো, বাট একটা স্পেসিফিক টপিকে চলে আসছে, দ্যাট ইজ প্রসমক্স। একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো। সো আমরা এখন থেকে যা শিখবো সবকিছুই প্রসমক্স বেসড, হ্যাঁ। এবং প্রসমক্সের সাথে অন্য ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মের যে কি সিমিলারিটিজ আছে সেগুলো নিয়ে আপনাদের একটু আমি আলোচনা করব বা একটু ধরায় দেওয়ার চেষ্টা করব। কারণ যে কোনো একটা প্ল্যাটফর্ম বা একটা প্রোডাক্ট লাইন যদি সম্পর্কে আপনি একটা ক্লিয়ার ইমেজ পান, তাহলে আপনাকে আদার্স যে ভার্চুয়ালাইজেশন প্রোভাইডিং কোম্পানিগুলো আছে এগুলো সম্পর্কে আপনার বা এগুলো নিয়ে কাজ করা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। কারণ সবগুলোর আন্ডারলাইং কনসেপ্ট একই, বাট কিছু টার্মিনোলজি আলাদা থাকতে পারে। ভিএমওয়ার কিছু টার্মিনোলজি যেটা প্রসমক্সে নাই, আবার প্রসমক্সে কিছু যেটা ভিএমওয়ারে নাই, আবার ধরেন আপনার প্রসমক্সের অনেক কিছু আছে যেটা আপনি নিউটনিক্সে পাচ্ছেন না। সো এই টার্মিনোলজি গুলো একটু ডিফারেন্ট, বাট ওভারঅল কনসেপ্ট আন্ডারলাইং যে বেসিক ধারণা ভার্চুয়ালাইজেশনের যে বেসিক কনসেপ্ট স্ট্রাকচার যেটা সেটা সব ক্ষেত্রে একই, সেম। সো একটা যদি আপনি ক্লিয়ার কনসেপ্ট পান বা ক্লিয়ার ধারণা পান কোনো একটাই, সো বাকিগুলো আপনার বাকি প্রোডাক্ট নিয়ে কাজ করাটা ইন ফিউচার ইনশাল্লাহ ইজি হবে। সো প্রসমক্সটা বেসিক্যালি হলো লিনাক্স বেসড, দ্যাট ইজ ডেবিন লিনাক্স বেসড। এটা আপনারা জানেন, আমি গত ক্লাসেও বলছি। এটাতে আপনি এট এ টাইম ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবেন এবং লিনাক্স কন্টেইনার এলএক্সি যেটা আছে সেটা তৈরি করতে পারবেন। সেন্ট্রালাইজ একটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে, গুই আছে, এবং চাইলে আপনি সিএলআই তেও সবকিছু কনফিগারেশন এন্ড ট্রাবল শুটিং এন্ড এভরিথিং করতে পারবেন। আর এই প্রসমক্স আসলে কাদের জন্য সুইটেবল এটা আসলে বলার কিছু নাই, কারণ এটা এন্টারপ্রাইজ গ্রেড প্রোডাক্ট। সো ডেফিনেটলি এন্টারপ্রাইজ প্রোডাকশনের জন্য এটা আপনি পারচেস করতে পারেন। এসএমবি জন্য অবশ্যই, স্মল বিজনেস যাদের আছে তারাও এটা ইউজ করতে পারেন, কারণ এটা খুবই কস্ট ইফিসিয়েন্ট একটা প্রোডাক্ট। ল্যাবের জন্য এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, কারণ এটা ফ্রি, আপনি ইউজ করতে পারবেন ল্যাব অ্যান্ড ট্রেনিং এর জন্য। সো প্রাইভেট ক্লাউডের জন্য পারফেক্ট, আমরা প্রাইভেট ক্লাউডই তৈরি করব। সো ওয়ান মোর থিং আমি আজকে বলি, আমরা সো বেসিক্যালি হলো আমরা প্রসমক্স শিখতে আসছি। সো আমাদের ফার্স্টে কি শিখতে হবে? আমাদের ফার্স্টে শিখতে হবে, আপনি প্রসমক্স সম্পর্কে একটা আইডিয়া পাইছেন, প্রসমক্সের এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের এই কাজ করে, যেমন পিভি দিয়ে আপনার হাইপারভাইজার। সো এরপরে ব্যাকআপ সার্ভার কি কাজ করে আপনি জানেন, এটা ব্যাকআপ নেই। দেন আপনার প্রসমক্স ডাটা সেন্টার ম্যানেজারে আপনি একটা এসডিটিসি ম্যানেজারের মতো একটা ওভারভিউ পাবেন, যেটাতে ফুল ডাটা সেন্টার আপনি ম্যানেজ করতে পারতেছেন। তো আপনি জানেন যে কোন প্রোডাক্ট কিভাবে কাজ করে, বাট আপনাকে এটাও জানতে হবে যে আপনি কিভাবে সলিউশনটা ডিজাইন করবেন। সো সলিউশন ডিজাইন ইজ দ্য ফার্স্ট থিং। আপনি সলিউশন ডিজাইন করবেন, দেন ওই সলিউশনের বেসিসে আপনি হার্ডওয়্যার রেডি করবেন, দেন ওইভাবে আপনি ডিপ্লয়মেন্টটা করবেন। সো প্রসেস ইজ ফার্স্ট, আপনার সলিউশন ডিজাইন করতে হবে যে প্রসমক্সের আমি যদি নোড ডিপ্লয় করতে চাই, বা প্রসমক্সের আমি এন্টারপ্রাইজ গ্রেডের আমরা একটা ইনফ্রা রেডি করব, সাপোজ 3 নোড বা 4 নোড ক্লাস্টার আমরা রেডি করব। সো এই ক্লাস্টারটা রেডি করার জন্য আপনাকে কি কি প্রি রিকুইজিট মেনটেন করতে হবে, বা আপনি সলিউশনটা কিভাবে ডিজাইন করবেন আপনার বেস্ট প্র্যাকটিসের জন্য, আপনার এনভায়রনমেন্টের স্মুথলি চালানোর জন্য বা বেস্ট প্র্যাকটিসের জন্য এটা কিভাবে ডিজাইন করবেন, আমরা একটু চেষ্টা করবো একে দেখার, বা আমরা একটু কোঅপারেট করবো সবাই, হ্যাঁ, এই ক্ষেত্রে। সো এটা আমি লাস্টে রাখবো, লাস্ট পার্টে। সো প্রসমক্সের আমি যেটা বললাম মাত্র যে সলিউশন ডিজাইনিং, হ্যাঁ। সো সলিউশন ডিজাইনের জন্য আপনাকে এখানে আমি দুইটা সাইট রাখছি। সাপোজ সাইট এটা হলো আপনার ডিসি এবং সাইট বিটা ডিআর। এটা একটা হাই লেভেল আর্কিটেকচার প্রসমক্সের, যেটা আমি বললাম সলিউশন ডিজাইন। সো দিস ইজ এ ডিজাইন সলিউশন ফর প্রসমক্স ইনফ্রা। সো এটা আমার একটা কাস্টমার সাইটের জন্য ডিজাইন করা ছিল। সো এখানে আমি যদি একটু এই ডিজাইনটা একটু আপনাদের বোঝানোর পরে আমরা একটা নিচে একটা সলিউশন ডিজাইন করব ফর নট ডিসি ডিআর, বাট শুধু ডিসির জন্য আমরা কিভাবে যদি একটা প্রসমক্সের ইনফ্রা দাঁড় করাইতে চাই, আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে, আমাদের কিভাবে হার্ডওয়্যারের কথা চিন্তা করতে হবে, কি কি হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট লাগতে পারে, এগুলো নিয়ে আমি আপনাদের আজকে একটু আলোচনা করবো। দেন আমরা নেক্সট ক্লাসে আমাদের ডিপ্লয়মেন্টে চলে যাবো সরাসরি। ওকে, তো আমি 4 নোডের একটা ক্লাস্টার করছি। সাইট এ হলো আমাদের ডিসি এবং সাইট বি হলো আমাদের ডিআর। সো ফার্স্টে আমাদের 4 নোডের ক্লাস্টারে আমরা প্রতি নোডে ইন্ডিভিজুয়াল হাইপারভাইজার দিছি, দ্যাট ইজ পিভি নোড 1, সরি
পিভি নোড 1, পিভি নোড 2, পিভি নোড 3 অ্যান্ড পিভি নোড 4। হ্যাঁ, আমাদের 4টা নোডে আমরা হাইপারভাইজার দিছি এবং এটা নিয়ে আমরা ক্লাস্টার তৈরি করছি, 4 নোড ক্লাস্টার। হ্যাঁ, এই 4 নোড ক্লাস্টারে আমাদের একটা শেয়ার স্টোরেজ আছে। শেয়ার স্টোরেজটা হতে পারে সেফ স্টোরেজ হতে পারে, অথবা স্টোরেজ যে কোনো ডেল, এইচপি, আপনাদের যে কোনো স্টোরেজ ডিভাইসও হতে পারে, যেটা থেকে আপনি লান বা স্টোরেজ চাঙ্ক শেয়ার করতে পারবেন। ওকে, আর এখানে বেসিক্যালি আমি সেফ স্টোরেজটা দেখানোর চেষ্টা করছি, যে আসলে সেফ স্টোরেজটা দিয়ে আপনি কিভাবে একটা শেয়ার স্টোরেজ বা শেয়ার স্টোরেজ পুল তৈরি করতে পারবেন। ওকে, আর লাস্টে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো ব্যাকআপ নোড। মানে আপনাদের যে পিভিএস যেটা আছে, প্রসমক্স ব্যাকআপ সার্ভারটা কোথায় থাকবে? এটা থাকবে আসলে আপনার টোটাল যে পিভি ক্লাস্টার আর্কিটেকচার আছে, ইনক্লুডিং দ্য স্টোরেজ, নেটওয়ার্ক অ্যান্ড ক্লাস্টারের যে রিসোর্স পুল আছে, সবকিছু মিলাই আমাদের ক্লাস্টার আর্কিটেকচার। এই ক্লাস্টার আর্কিটেকচারের সাথে আমাদের থাকবে আলাদা একটা সার্ভার, যে সার্ভারটা হলো ব্যাকআপ সার্ভার হিসেবে কাজ করবে। সো আমাদের নোড হলো, ফিজিক্যাল সার্ভার হলো আমাদের 4টা, 1, 2, 3, 4 অ্যান্ড 5। নাম্বার 5 হলো আমাদের ব্যাকআপ সার্ভার। তো আমরা যেটা করছি, এই ব্যাকআপটা আমি আপনাদের প্রথম দিনই বলছিলাম যে প্রসমক্স এর ব্যাকআপ সার্ভারটা বাই ডাইরেকশনাল ব্যাকআপ প্রোভাইড করে থাকে। সো আমাদের ডিসি যে ডিজাইনটা করা হয়েছে, ডিআরও আমরা সেম ডিজাইন মেনটেন করছি, যে আমাদের 4টা নোড, 4টা নোডে একটা শেয়ার স্টোরেজ আছে, সেফ স্টোরেজ, অ্যান্ড শেয়ার স্টোরেজের সাথে আমাদের একটা ব্যাকআপ নোড আছে। এখন কি করতেছে, আমাদের ব্যাকআপ নোডে আমাদের ডিসির সব ডাটা আমাদের ডিসির ব্যাকআপ নোডে পড়তেছে। ওকে, এবং ডিআর এর যে ব্যাকআপটা আছে, এই সাইট বি যেটা আছে, সাইট বির ব্যাকআপটা পড়তেছে আমাদের সাইট বির ব্যাকআপ নোডে। ওকে, এখন আমরা কি করব, আমরা চাচ্ছি যে আমরা ডাটা সেন্টারের সিকিউরিটির জন্য বা ডাটা সেন্টারের ডিজাস্টার রিকভারির জন্য আমরা চাচ্ছি যে আমরা ডিসির যে ডাটাটা আছে আমরা ডিআর এ পাঠিয়ে রাখবো ফর ব্যাকআপ। কোনো কারণে যদি ডিসি ডিজাস্টারে মানে কোনো ডিজাস্টার হয় ডিসিতে, তো আপনি যেন ডাটাগুলো ডিআর থেকে পুল করতে পারেন, আপনার জন্য কোনো ডাটা লস না হয়। ওকে, সো ডিসির ডাটাটা আমরা ডিআরএ ফেলতেছি, যেটা হলো আমি এখানে দেখাইছি যে ডিসি থেকে ডাটাটা নিয়ে আমরা ডিআরএ ফেলতেছি, এবং ডিআর থেকে যে ডাটাটা আছে এই ডাটাটা আমাদের ডিসিতে পড়ছে, যার জন্য এটাকে বলা হয় বাই ডাইরেকশনাল ব্যাকআপ। মানে দুই দিকে আপনি ব্যাকআপটা ইনশিওর করতে পারবেন এট দ্য সেম টাইম। ওকে, তবে একটা লিমিটেশন যেটা, সেটা হলো যে আপনার সাপোজ ডিসিতে আপনার টোটাল স্টোরেজ এবং ডাটা মিলে আপনার 10 টিবি ডাটা আছে, বাট স্টোরেজ আপনার 30 টিবি 40 টিবি হতে পারে, বাট আপনার 10 টিবি ডাটা আপনার আছে, অ্যাভেলেবল ডাটা। সো আপনাকে এই ডাটাটা স্টোর করার জন্য আপনাকে সেম অ্যামাউন্টের ব্যাকআপ নোডে স্টোরেজ, আপনাকে স্টোরেজ পুল শেয়ার করতে হবে। হ্যাঁ, সো এটা একটা ফ্যাক্ট, যেন টোটাল ব্যাকআপটা প্রপারলি স্টোর হতে পারে, কোনো রিস্ক না থাকে। তো এই আর্কিটেকচার ডিজাইনে কি কারো কোনো বুঝতে সমস্যা আছে? সো হার্ডওয়্যার রিকোয়ারমেন্টটা বেসিক্যালি প্রসমক্স সাপোর্ট অল কাইন্ডস অফ হার্ডওয়্যার, এখানে কোনো ভেন্ডর লিমিটেশন নাই। তবে অবশ্যই এটা একটু আপনাকে এনশোর করতে হবে, যেটা আপনি জেন 6 বা জেন 7 সার্ভার নিয়ে আসলে হবে না, এখানে কিছু কম্পাটেবিলিটির ব্যাপার আছে। তো মিনিমাম 2 জিবি র্যাম, আমাদের যদি ল্যাব হয় সেক্ষেত্রে ল্যাব বা আমরা যদি আমরা আর&ডি পারপাসে ইউজ করি সেক্ষেত্রে এটা বলা হয় যে মিনিমাম 2 জিবি র্যাম লাগবে, 4 জিবিটা রিকমেন্ডেড, 64 বিটের একটা সিপিইউ হইতে হবে। লোকাল স্টোরেজ এসএসডি প্রিফার্ড, বিকজ হলো এসএসডি আপনি ইউজ করলে আপনি পারফরমেন্স বেটার পাবেন এইচডিডির থেকে। নিক কার্ড মিনিমাম একটা, বাট এটা কখনোই বেস্ট প্র্যাকটিস না ফর ল্যাব, ফর প্রোডাকশন তো ডেফিনেটলি না। আর প্রোডাকশন গ্রেডের জন্য আপনাকে মাল্টিকোর সিপিইউ এনশোর করতে হবে অবশ্যই, কারণ আপনি প্রোডাকশন চালাবেন, এটা অটোমেটিক্যালি তখন চলে আসবে আসলে মাল্টিকোর সিপিইউ যেটা আছে। তারপরে আপনার ইসিসি র্যাম, এটা বেসিক্যালি ইরর কারেক্টিং কোড র্যাম বলা হয়। হ্যাঁ, এটা মানে মেমোরির অটোমেটিক্যালি যে ডাটা করাপশন থাকে, এই করাপশনটা বেসিক্যালি ও মানে ডিটেক্ট অ্যান্ড কারেক্ট বোধ করে, যে ও ডিটেক্ট করে যে আসলে ডাটা করাপশন কোথায় আছে এবং ও ওর সলিউশনও প্রোভাইড করে থাকে। সো বেসিক্যালি এগুলো এমবেডেড থাকে এখানে, স্পেসিফিকলি আপনার করার কিছু নাই, আপনি যে ফিজিক্যাল সার্ভার কিনবেন সবকিছু এখানে থাকবে। জাস্ট আমি এনশিওর করার জন্য বলে দিচ্ছি আপনারা জাস্ট একটু কশাস থাকতে পারেন, যে যে আমার কি কি জিনিস চেক করা লাগতে পারে সার্ভারের, ফিজিক্যাল সার্ভারের। ফিজিক্যাল সার্ভারের জেনের কথা বললাম না, এটা আমি এএমডি দিলাম, মানে ইন্টেল দিলে হবে না নাকি? হ্যাঁ, ইন্টেল হবে তো, হ্যাঁ ইন্টেল ভিডিএক্স, ইন্টেল অবশ্যই হবে।
জেনটা রেইড, হ্যাঁ হ্যাঁ। জেনের কথা বলেন যে উম, জেনটা কি স্যার? মানে কোন জেনারেশন ইউজ করবেন? হ্যাঁ হ্যাঁ। So, আমি তো বলবো লেটেস্ট করাই বেটার। আর 11 12 বা তার ভালো যদি আপনারা মানে এটা আসলে অ্যাটলিস্ট আমি 10-এর নিচে, 10 এর নিচে আসলে আমি কখনো ইউজ করি নাই। আহ, এটা একটু কম্পাটেবিলিটি চেক করতে হবে আমাকে যে যে Gen 9 বা Gen 8 এর সার্ভারে আপনি প্রসমক্সের 7 দিতে পারবেন নাকি 8, মানে কোনটা ইউজ করতে পারতেছেন আপনি। হ্যাঁ, এখানে আপনার ভার্সনের উপর কিছু ডিপেন্ডেন্সি থাকতে পারে অবশ্যই ওএস লেভেলের, এটা আমাদের ESXi তেও ভাইয়া আছে। 6 জেনের মধ্যে 9.2 ইনস্টল হয়, আমি আমার অফিসে করছেন না? করছি। হ্যাঁ এই এখন ওকে লাইভ ওকে। আছে, স্ক্রিনশট দিছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এটা আমি করি নাই, সো এই জন্য আমি আমার জানা নাই। সো না থাকলে ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। যদি এই জন্য আমি আসলে কোনো জেন মেনশন করি নাই, কারণ আমি ওরকম স্পেসিফিকলি আমিও পাই নাই কোথাও যে এই জেন হতেই হবে। আচ্ছা, নোটগুলি কি মানে ইকুইভ্যালেন্ট থাকা তো মনে হয় বেটার, জেনারেশন অর সাইজ মানে ক্যাপাসিটি? অবশ্যই, ফর বেস্ট প্র্যাকটিস জি। সবগুলো নোট আইডেন্টিক্যাল থাকা ইম্পর্ট্যান্ট প্রোডাকশনের জন্য। তাহলে ওভারলোড হয়ে যাওয়ার চান্স থাকে একটা। মানে এটা আসলে আপনি বেটার পারফরমেন্স পাবেন, আপনি সবকিছু কনসিডার করলে দেখবেন যে আপনি বেটার পারফরমেন্স পাচ্ছেন। এখানে পারফরমেন্সটা অবশ্যই ফ্যাক্টর, যে আপনি একটা সিস্টেম চালাচ্ছেন, এখানে পারফরমেন্স কেমন হবে। আপনি ভার্চুয়ালাইজেশন আসতেছেন হলো বেটার পারফরমেন্সের জন্য, বেটার রিলায়েবিলিটির জন্য, রাইট? সো পারফরমেন্স ইজ ডেফিনেটলি এ বিগ ফ্যাক্টর। সো রেইড ফ্যাসিলিটি থাকতে হবে, ও অ্যাটলিস্ট যেন আমি ওএস রেইড করতে পারি, আমি সেভ করলে আমাদের রেইড লাগবে না। তারপরে মাল্টিপল নিক কার্ড, দ্যাট মিন নেটওয়ার্ক কার্ড যেটা আছে, এটা মাল্টিপল রাখাটা ভালো। মানে ভালো বলতে আপনার প্রোডাকশন গেটে অবশ্যই এটা দরকার হবে, কারণ আপনি আপনার ট্রাফিক ডেফিনেটলি ম্যানেজমেন্ট ট্রাফিকের মধ্যে আপনি প্রোডাকশন ট্রাফিক দিবেন না, রাইট? তো ইউপিএস সাপোর্ট, দ্যাট মিনস হলো আপনার 24/7 আপনার ডাটা সেন্টারটা অন রাখতে হবে, যাতে সবসময় প্রোডাকশনটা লাইভে থাকে। সো দিস আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস ফর হার্ডওয়্যার, বাট এটা হলো মিনিমাল রিকোয়ারমেন্ট। সো ম্যাক্সিমাম আপনি যত দিতে পারেন, নো ইস্যু। তাহলে ম্যানেজমেন্ট যে আইপিটা বললেন নেটওয়ার্ক কার্ডের, ওইটা কি ডিফারেন্ট ল্যানে থাকতে হবে, ডিফারেন্ট ভিলেন? আমি প্রোডাকশনের যে ল্যানের আইপিটা আর ম্যানেজমেন্টের যে মনিটরিং ম্যানেজমেন্ট যে আইপিটা, ওটা কি ডিফারেন্ট ভিলেনে থাকতে হবে কিনা? ইট ডিপেন্ডস অন ইউ ভাইয়া। যেটা হলো যে আপনি ম্যানেজমেন্ট ব্লক আর প্রোডাকশন ব্লক যদি আলাদা করতে চান, অবশ্যই এটা আলাদা ভিল্যানে থাকতে হবে। এটা যদি আপনি ভিল্যান করেন তাহলে আলাদা ভিল্যান, আপনি যদি অ্যাক্সেস করেন আলাদা ব্লক শেয়ার করতে পারেন। হ্যাঁ, এটা নিয়ে একটা আমি চেষ্টা করবো একটা ড্রয়িং করার আপনাদের সামনে, আপনাদের সাথে নিয়ে, যাতে আপনারা নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারেন যে আপনার কয়টা ফিজিক্যাল নিক একটা সার্ভারে থাকলে আপনার প্রোডাকশন গেটের জন্য আপনি ভালো ডিজাইন করতে পারবেন। ওকে, সো এটা নিয়ে আমার প্ল্যান আছে, আজকে এটা নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে যদি সময়। এখানে কি আপনার ক্লাস্টারের জন্য কি আমি আলাদা ইন্টারফেস মানে নিকের আলাদা কোড দিয়ে ক্লাস্টার করতে পারবো? মনে করেন আমার সার্ভিস নিক থাকবে একটা, ক্লাস্টার নিক থাকবে আরেকটা, এবং ম্যানেজমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট নিক থাকবে আরেকটা, এভাবে আলাদা করা যায়? ক্লাস্টারের জন্য আলাদা যাবে না, ক্লাস্টার আপনার ম্যানেজমেন্টে যাবে। হ্যাঁ, ক্লাস্টারে যেটা হয়, আপনি সেভ যখন কনফিগার করবেন তখন আপনাকে দুইটা নেটওয়ার্ক ডিক্লেয়ার করা লাগে। একটা হলো আপনার ক্লাস্টার ম্যানেজমেন্ট, আর একটা হলো স্টোরেজ ম্যানেজমেন্ট। হ্যাঁ, সো সেফ নেটওয়ার্কের মধ্যে দুইটা নেটওয়ার্ক আপনি দিতে পারেন আপনি, বাট আপনি যেটা বললেন ক্লাস্টার, ওভারঅল ক্লাস্টার ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট ব্লক, এই দুটো আপনি আলাদা করবেন, এটা আসলে নট রিকমেন্ডেড বা দরকারও হয় না, কারণ আপনার ম্যানেজমেন্ট ব্লকের ট্রাফিক অত বেশি থাকে না যে আপনাকে আলাদা নিক কার্ড প্রোভাইড করতে হবে তার জন্য, বা ক্লাস্টারের ট্রাফিক অত বেশি থাকবে না। সো ট্রাফিক বেসিক্যালি বেশি যাবে হলো আপনার স্টোরেজের জন্য, সেফ স্টোরেজের যদি কনফিগার করে থাকেন সেফে যাবে বেশি ট্রাফিক, এবং প্রোডাকশনে। সো প্রোডাকশন অ্যান্ড সেফ এই দুটো আলাদা ব্লকে রাখা ডেফিনেটলি রিকমেন্ডেড। আপনি যদি ভিল্যান অ্যাওয়ার্ড করতে চান ডেফিনেটলি ভিল্যান করতে পারেন, অ্যাক্সেস করতে চাইলে প্রোডাকশন নেটওয়ার্কটা বেসিক্যালি নন রাউটেবল রাখতে হয়, কারণ এটা তো আপনার প্রোডাকশন না, সেফ নেটওয়ার্কটা নন রাউটেবল থাকবে, কারণ সেফ নেটওয়ার্কটা বাইরে যাবে না, আপনার ক্লাস্টারের মধ্যেই শুধু থাকবে। ঠিক আছে, সো প্রোডাকশন আপনি চাইলে রাউটেবল করতে পারেন, চাইলে নন রাউটেবল করতে পারেন, এবং ম্যানেজমেন্ট তো ডেফিনেটলি রাউটেবল হবে। সো বেসিক্যালি এই তিনটা জোনই আলাদা করতে পারেন, ম্যানেজমেন্ট, সেফ, প্রোডাকশন। এই তিনটা আপনার, দ্যাট মিনস 3 দুগুণে 6টা নিক ইজ গুড ফর প্রোডাকশন, পারফেক্ট প্রোডাকশন। ঠিক আছে, সো আমরা এটা দেখবো, একটু চেষ্টা করবো যে একটু একে বোঝার, তাহলে আই থিঙ্ক সবার মধ্যে একটা ভিজুয়ালাইজেশন হবে।
সো আমি আগাচ্ছি একটু, আমরা লাস্টে ওটা দেখব। তো আমাদের প্রসমক্সের আন্ডারলাইন যে টার্মিনোলজি গুলো আছে, বেসিক যেটা কেভিএম থাকবে। কেভিএম হলো আমাদের কেভিএম বেসড ভার্চুয়াল মেশিন আমরা তৈরি করব। দেন এই মানে ভিএম গুলো বেসিক্যালি হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে। দ্যাট ইজ আপনি বেয়ার মেটাল সার্ভারের উপর যে ওএস দিচ্ছেন বা হাইপারভাইজার দিচ্ছেন, হাইপারভাইজারটার উপর আপনি ভিএম তৈরি করতে পারছেন। কিউইএমইউ যে টার্মিনোলজিটা আছে, এটা বেসিক্যালি হলো আমাদের ভিএমওয়্যারে ভিএমডিকে ফাইল নামে একটা ফাইল থাকে ভিএম এর ব্যাকএন্ডে। সো এইখানে আমাদের লিনাক্সের ক্ষেত্রে এই ফাইলটাকে আমরা এই কিউইএমইউ নামে জানি। এটা কার্নেল বেসড ভার্চুয়াল মেশিন তৈরি করে। দ্যাট মিনস হলো আপনার প্রত্যেকটা ভিএম এর আলাদা কার্নেল থাকে, মানে এটা হোস্টের কার্নেলের উপর ডিপেন্ডেন্ট না, এটা ভিএম এর আলাদা নিজস্ব কার্নেল থাকে। কন্টেইনারের ক্ষেত্রে যেটা ডিফারেন্ট, কন্টেইনার বেসিক্যালি কন্টেইনারের ক্ষেত্রে আমাদের কোনো কার্নেল থাকে না। এলএক্সি কন্টেইনার যেটা, এটা কার্নেল ইউজ করে হলো হোস্টের কার্নেল। সো কন্টেইনারের একটা ডিপেন্ডেন্সি বা ড্রব্যাকস আপনারা বলতে পারেন এটা, যে কোনো কারণে যদি আপনি কন্টেইনারটা আপনার নোড 1 থেকে নোড 2 তে মাইগ্রেট করতে চান, সেক্ষেত্রে একটা রিবুট, কন্টেইনারটা একটা রিবুট নিবে, কারণ ও কার্নেলটা সুইচ করতেছে, ও হোস্ট 1 এর কার্নেল ইউজ করতেছিল। আপনি যখন মাইগ্রেশন করে নোড 2 তে যাচ্ছেন, তখন সে নোড 2 এর কার্নেলটা ইউজ করতেছে। সো এই কার্নেল মাইগ্রেশনের ক্ষেত্রে একটা রিবুট নিবে, তবে এই রিবুটটা খুবই মিনিমাল টাইম লাগে, মানে কয়েক সেকেন্ডে আপনার ভিএমটা আপ হয়ে যাবে, আবার মানে কন্টেইনারটা আবার আপ হয়ে যাবে। এটাকে আমরা ওয়েস্ট লেভেল ভার্চুয়ালাইজেশন বলি, নট হোস্ট লেভেল ভার্চুয়ালাইজেশন। লিনাক্স ব্রিজটা বেসিক্যালি হলো আমাদের নেটওয়ার্কিং কনসেপ্ট। হ্যাঁ, আমরা ভিএমওয়্যারে যেমন ভিএম কার্নেল থাকে, তারপরে আপনার ভিএম নিক থাকে। সো এখানে আমরা বেসিক্যালি লিনাক্স ব্রিজ বলি। এখানে কোনো কার্নেল থাকে না, ব্রিজের উপরই বেসিক্যালি হলো আমাদের আইপিগুলো বসাই। আমরা ভিএমওয়্যারে যারা ইউজ করি, তারা আমরা কার্নেলে আইপিটা অ্যাসাইন করি ফর ভিমোশন অথবা ম্যানেজমেন্টের যে আইপিগুলো ইউজ করি আমরা ডিফারেন্ট ব্লকের, এটা আমরা কার্নেলের উপর ইউজ করি। এবং লিনাক্সের বা প্রসমক্সের ক্ষেত্রে এই আইপিটা আমরা বেসিক্যালি ইউজ করি হলো আপনার ব্রিজের উপর। আমরা এটা দেখবো যখন ল্যাব করব। ভিল্যান আপনি ইউজ করতে পারেন চাইলে অবশ্যই। নিক বন্ডিং সাপোর্টেড। নিক বন্ডিং ইজ লাইক আপনি আপনার 6টা নিক আছে একটা ফিজিক্যাল সার্ভারে। সো আপনি চাচ্ছেন 3টা জোন আলাদা করবেন, 1 ফর ম্যানেজমেন্ট, 1 ফর সেফ অ্যান্ড মানে সেফ মিনস স্টোরেজ, অ্যান্ড 1 ফর ভিমোশন। সো এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনি পেয়ার ইউজ করবেন, যে আপনি সিঙ্গেল নিক না করে রিডান্ডেন্সি রাখবেন, যে অ্যাক্টিভ ব্যাকআপ রাখলেন। সো এক্ষেত্রে হলো আপনি ফার্স্টে আপনি নিক সিলেক্ট করবেন, যে আপনি 1 আর 3 নাম্বার নিক নিয়ে আপনি চাচ্ছেন যে এটা আপনি 1 আর 3 নিক নিয়ে আপনি ম্যানেজমেন্ট করবেন, আর 2 আর 4 নিয়ে আপনি সেভ করবেন, অ্যান্ড 5, 6 নিয়ে আপনি প্রোডাকশন করবেন। সো এটা পসিবল, আপনি নিক বন্ডিং এর মাধ্যমে এটা করতে পারবেন। স্টোরেজে যেটা এলভিএম, জেডএফএস, ডিরেক্টরি বেস স্টোরেজ অ্যান্ড সেফ স্টোরেজ সাপোর্টেড, এটা আমরা দেখব। বেসিক্যালি আমরা ফোকাস করব আমাদের এই ট্রেনিংটাই সেফ স্টোরেজটা নিয়ে। সেফের কনফিগারেশন অ্যান্ড অল আমরা ডিটেলসে দেখবো এবং কনফিগার করব। বাকি জেডএফএস যেটা আছে, এটা একটা ওভারভিউ আমরা নিব বা চেষ্টা করব জেডএফএস এর একটা স্টোরেজ কনফিগার করার। তো সিজি গ্রুপটা হ্যাঁ, বুঝি নাই ভাইয়া। যে সিজি গ্রুপ, নেম স্পেস এন্ড সিজি গ্রুপ। আচ্ছা, নেম স্পেস অ্যান্ড সিজি গ্রুপ, এটা হলো আপনার এলএক্সি কন্টেইনারের একটা টার্মিনোলজি, যেটা নেম স্পেসটা যদি আমি সোজা বাংলায় বোঝাই, তাহলে এটা কন্টেইনারকে একটা আলাদা ভার্চুয়াল কম্পিউট, মানে ও একটা আলাদা ভার্চুয়াল কম্পিউট বা কম্পিউট মেশিন এর একটা ফিল দেয়। মানে একটা নেম স্পেস মিনস হলো আপনি একটা সাপোজ আপনি একটা রুমের মধ্যে একটা রুম কনসিডার করেন, যে আমার বেডরুমটা হলো আমাদের একটা নেম স্পেস, যার মধ্যে আমি একটা এলএক্সি কন্টেইনার হোস্ট করতেছি এবং সে একটা অ্যাপ্লিকেশন হোস্ট করতেছে। হ্যাঁ, সো ও ইন্ডিভিজুয়াল একটা মানে ভার্চুয়াল কম্পিউটার একটা ফ্লেভার দিবে। এটা আপনার আরো ডিটেলসে যদি বলি, এটা নেম স্পেসটা বেসিক্যালি হলো আপনাকে আইসোলেশন করতে হেল্প করে। ওকে, মানে আপনার টোটাল যে ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মের বাইরে ও একটা ইন্ডিভিজুয়াল ব্লক আকারে একটা আইসোলেশন সার্ভিস প্রোভাইড করে। হ্যাঁ, মানে বেসিক্যালি এটা আপনি বলতে পারেন নেম স্পেস মিনস আলাদা, মানে আপনার এই কন্টেইনারটাকে আলাদা করার একটা মেশিন, যেটা আপনার কন্টেইনারকে একটা স্বতন্ত্র একটা আলাদা একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে থাকে। আর কন্ট্রোল গ্রুপ যেটা, সি গ্রুপটা হলো কন্ট্রোল গ্রুপ।
হ্যাঁ হ্যাঁ, তো ভাই কি বলছেন, কিছু বুঝতে পারিনি আমি। সিজি গ্রুপটা হ্যাঁ, সেই গ্রুপটা হলো বেসিক্যালি হলো আপনার কন্ট্রোল গ্রুপ বলে এটাকে। মানে এটা হলো বেসিক্যালি একটা, মনে করেন যে সি গ্রুপটা হলো সাপোজ ধরতে পারেন ট্রাফিক পুলিশ, হ্যাঁ। সো এটা কন্টেইনারকে, কোন কন্টেইনার কতটুকু রিসোর্স নিবে এবং এটা যেন কোনো সিস্টেম ক্র্যাশ না করে এবং রিসোর্স ম্যানেজমেন্ট টোটাল যতটুকু আছে এটা ও এনশিওর করে থাকে। সো সিঙ্গেল নোড সেটআপের যে কনসেপ্টটা, এটা হলো বেসিক্যালি একটা ফিজিক্যাল সার্ভারের উপর আপনি প্রসমক্সের হাইপারভাইজার ইনস্টল করব। আপনি এই সিঙ্গেল নোডের মধ্যে ভিএম কন্টেইনার ইন্ডিপেন্ডেন্টলি ডিপ্লয় করতে পারবেন, বাট আপনি এখানে এইচএটা পাবেন না সিঙ্গেল নোডের ক্ষেত্রে। এটা খুবই মানে রেগুলার একটা কনসেপ্ট। তো সিঙ্গেল নোড আসলে ল্যাব এবং লার্নিং এনভায়রনমেন্টের জন্য সিঙ্গেল নোড চাই, বাট প্রোডাকশনের জন্য সিঙ্গেল নোড ডেফিনেটলি না। স্মল প্রোডাকশন ওয়ার্কলোড আপনি সিঙ্গেল নোডে চালাইতে পারবেন। এস ডিপ্লয়মেন্ট, টেস্ট, ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম যারা ইউজ করেন, যে তারা সিঙ্গেল নোডটা ইউজ করতে পারেন। হাই অ্যাভেলেবিলিটি পাবেন না আপনি সিঙ্গেল নোডের ক্ষেত্রে, লাইভ মাইগ্রেশনটা পাবেন না। আর লোকাল স্টোরেজ ডিপেন্ডেন্সি একটা আছে, যেটা হলো আপনি শেয়ার স্টোরেজ পাচ্ছেন না, আর শেয়ার স্টোরেজ পাচ্ছেন না বলে আপনি এইচএ লাইভ মাইগ্রেশন গুলো করতে পারবেন না। তো মাল্টি নোড ক্লাস্টারের ক্ষেত্রে এই প্রবলেমগুলো জাস্ট ওভারকাম হবে। সো মাল্টি নোডের ক্ষেত্রেও কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যান্ড অল আছে, যেগুলো আমরা একটু দেখে নিই। যে নোডস আর কারেন্টলি ম্যানেজ ফ্রম এ সিঙ্গেল ডাটা সেন্টার ভিউ। দ্যাট মিনস আপনার 3 নোড ক্লাস্টার যদি হয়, আপনি নোড 1, নোড 2 অথবা নোড 3 যে কোনো একটা সিঙ্গেল নোডে লগ ইন করলে আপনি ফুল ক্লাস্টারের একটা ওভারভিউ পাবেন। নোড মাল্টি নোড বেসিক্যালি মিনিমাম 2 নোড, আপনি যত বেশি নোড অ্যাড করতে পারেন, দ্যাট হোল ক্রিয়েটস এ মাল্টি নোড ক্লাস্টার। প্রোসিনক্রোনাস ক্লাস্টার কমিউনিকেশনটা বেসিক্যালি ইটস এ সিমিলার কাইন্ড অফ থিং। আমি আপনাদের একটু বলি প্রোসিনক্রোনাসটা কি আসলে। এটা একটা হলো হার্টবিট অ্যান্ড মেম্বারশিপ সার্ভিস, হ্যাঁ। এই হার্টবিট অ্যান্ড মেম্বারশিপ সার্ভিসটা বেসিক্যালি ইউজ করে হলো এইচএ। সো এইচএ কি করে, এইচএটা হলো আপনার কোনো কারণে এইচএ যে ফিচারটা আছে, এই ফিচারটা বেসিক্যালি হার্টবিটের উপর ডিপেন্ড করে, অ্যান্ড মেম্বারশিপ যেটা বললাম কোরামের উপর ডিপেন্ড করে। যে আপনার কোনো নোড যদি ফেল করে, ও কিভাবে ডিটেক্ট করবে যে আমার এই নোডটা ফেল করছে। বেসিক্যালি এটা ডিটেক্ট হয় হলো এইচএ এভরি সিঙ্গেল টাইম, প্রতি সেকেন্ডে প্রতিটা হোস্টের হার্টবিটটা মনিটর করে, হার্টবিট ক্যালকুলেট করে। ও কোনো কারণে যদি কোনো বিট মিসিং পায় বা কোনো হোস্টের বিট মিসিং পাই, সাপোজ আপনার হোস্ট 1 নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়েছে ফর 1 or 2 মিনিট, সো 1 or 2 মিনিটের জন্য ও এইচে কোনো হার্টবিট পাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিএম গুলো অন্য নোটে মাইগ্রেট হয়ে যাবে। হ্যাঁ, সো এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি, যেটা আমি আপনাদের কাছে রাখছি জাস্ট একটু জানানোর জন্য। এটা কি টিপ অ্যালাইভের মতো নাকি? বলতে পারেন টিপি অ্যালার্টের মতো, বাট এই হার্টবিটের যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা আমাদের ভিএমওয়ার এর কনসেপ্ট সেম। যদি ভিএমওয়ার ইউজ করে থাকেন, ভিএমওয়ার এর এইচও সেম পলিসিতে কাজ করে। দে ক্যালকুলেট দ্য হার্টবিট অফ দ্য হোস্ট, ফিজিক্যাল হোস্টের হার্টবিটের উপর ডিপেন্ড করে বেসিক্যালি ও ভিএম গুলো মাইগ্রেট করে থাকে। যেটা বললাম যে এমন না যে আপনার ফিজিক্যাল হোস্টের ফুল ফেলিওরের জন্য ওয়েট করে থাকবে। ও কোনো কারণে যদি কোনো কারণে নেটওয়ার্ক হতে পারে, পাওয়ার ইস্যু হতে পারে, কোনো কারণে যদি কোনো 1 মিনিট বা 30 সেকেন্ডের জন্য বা যে কোনো মিনিমাম সময়ের জন্য কোনো হোস্টের হার্টবিটটা ও ডিটেক্ট করতে না পারে, সেক্ষেত্রে ও ভিএম গুলোকে মাইগ্রেট করে ফেলবে। হ্যাঁ, যে কোনো কিছু আপনার নেটওয়ার্কে যদি সার্ভার চলতেছে বাট নেটওয়ার্ক যদি ডিসকানেক্টেড হয়ে যায়, আপনার ভিএম গুলো তো ডিসকানেক্ট হয়ে যাবে প্রোডাকশন থেকে, রাইট? সো এই ক্ষেত্রেও হার্টবিটটা ডিটেক্ট করবে যে সেই নেটওয়ার্ক ফেলিওর আছে এখানে। সো এই ক্ষেত্রেও ভিএম গুলোকে অন্য নোডের যে নিক কার্ড গুলো আছে অন্য হোস্টে ও মাইগ্রেট করে ফেলবে। সো এন্টারপ্রাইজ ফিচার যেটা আছে আমাদের প্রসমক্সে, এন্টারপ্রাইজ ফিচার আমরা ক্লাস্টারে এমনি সিঙ্গেল নোডেও অ্যাপ্লাই করতে পারবো, ক্লাস্টারের ক্ষেত্রেও এনাবল করা যাবে। ক্লাস্টার কেন ইউজ করবো? সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট। আপনি 3টা নোড বা 4টা নোড চালাচ্ছেন, এক্ষেত্রে আপনি ক্লাস্টার করা থাকলে আপনি যে কোনো একটা নোডে, যেটা বললাম আমি, লগ ইন করে আপনি ফুল ক্লাস্টারের একটা ভিউ পাবেন, এইচএ করতে পারবেন, লাইভ মাইগ্রেশন ইজ পসিবল, শেয়ার স্টোরেজ সাপোর্ট। দ্যাট মিনস হলো আপনার লোকাল স্টোরেজে কোনো কারণে লোকাল স্টোরেজ তো ফিক্সড ফর সার্ভার 1, লোকাল স্টোরেজ 1 ফর সার্ভার 2, লোকাল স্টোরেজ 2 ফর সার্ভার 3, লোকাল স্টোরেজ 3। কোনো কারণে আপনি ক্লাস্টার করেননি, আপনার ইন্ডিভিজুয়াল সার্ভার চলতেছে,
সো সার্ভার ওয়ানের আন্ডারে লোকাল স্টোরেজে আপনার ভিএম গুলোর ডাটাটা আছে। কোনো কারণে সার্ভার 1 ফেল করলো বা লোকাল স্টোরেজ 1 ফেল করলে আপনার টোটাল ডাটা আপনি হারাই ফেলতেছেন। বাট এই প্রবলেমটা সলভ হবে যদি আপনি শেয়ার স্টোরেজ ইউজ করে থাকেন। সেক্ষেত্রে আপনার স্টোরেজে যে আমরা যেটা বললাম রেপ্লিকেশন ফ্যাক্টর আছে, অনেক কিছু ফ্যাক্টর আছে, পিজি প্লেসমেন্ট গ্রুপ আছে, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের রেপ্লিকা কপি থাকে, যার ফলে আমরা মানে বেটার রিলায়েবিলিটি বা বেটার স্টোরেজ রিলায়েবিলিটি আমরা এনশিওর করতে পারি। স্কেলেবিলিটি এটা ডেফিনেটলি পসিবল। ভার্চুয়ালাইজেশনের এটা একটা কোর ফিচার যে আপনি আপনার ক্লাস্টার করে আপনার যেটা বললাম আমি আপনার 5 কোর করে 3টা সার্ভারে আছে, 3×15 কোর, আপনার 5 টিবি করে হার্ড ডিস্ক আছে, 3×15 টিবি, এই টোটালটা মিলে আপনার একটা শেয়ার্ড পুল তৈরি হচ্ছে এবং এই শেয়ার্ড পুলের মধ্যে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে রিকোয়ার্ড রিসোর্স অ্যালোকেট করে ভিএম বা কন্টেইনার তৈরি করতে পারতেছেন। সো এই অ্যাবিলিটি আমাদের ভার্চুয়ালাইজেশন প্রোভাইড করতেছে। সো মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা আছে অ্যাটলিস্ট 2 নোড, 3 নোড ইজ রিকমেন্ডেড ফর কোরাম, যেটা আমরা অলরেডি ডিসকাস করে আসছি। রিলায়েবল নেটওয়ার্ক কানেক্টিভিটি ইজ রিকোয়ার্ড, যে নেটওয়ার্ক স্টেবল নেটওয়ার্ক কানেক্টিভিটি ইজ রিকোয়ার্ড। এনটিপিটা খুবই ভাইটাল। এনটিপি অ্যান্ড ডিএনএস এই দুইটা প্রি রিকুইজিটের মধ্যে পড়ে ফর ভার্চুয়ালাইজেশন ক্লাস্টার ডিপ্লয়মেন্ট বা ভার্চুয়ালাইজেশন সলিউশন ডিজাইনিং এর ক্ষেত্রে, যে আপনার এডি বা ডিএনএস, যেটা ডিএনএস এন্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এনটিপি একটা ডেডিকেটেড এনটিপি সার্ভার থাকাটা রিকমেন্ডেড বলা হয় ফর প্রোডাকশন গ্রেড। কারণ যদি আপনার নোড 1 এবং নোড 2 এর মধ্যে টাইম সিনক্রোনাইজেশন ইজ আপনার যদি 5 মিনিটের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ক্লাস্টার কমিউনিকেট করবে না। সো এটা একটা ইস্যু, এনটিপিটা খুবই ক্রুশিয়াল বা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু টু কনসিডার। শেয়ার্ড স্টোরেজ ইজ রিকমেন্ডেড। তারপরে আমাদের যেটা আছে প্রোডাকশন এনভায়রনমেন্টস এর জন্য মাল্টিনোড ক্লাস্টারটা ইম্পর্ট্যান্ট। প্রাইভেট ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আপনি তৈরি করতে পারছেন মাল্টিনোড ক্লাস্টার দিয়ে। ট্রেনিং ল্যাব আপনি তৈরি করতে পারবেন, বিজনেস ক্রিটিক্যাল ওয়ার্কলোড চালাইতে পারবেন মাল্টিনোডের ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে আপনি এইচএটা পাচ্ছেন বা লাইভ মাইগ্রেশন পাচ্ছেন। সো প্রোডাকশন বা বিজনেস ক্রিটিক্যাল ওয়ার্কলোডের ক্ষেত্রে মাল্টিনোডটা একটা ম্যান্ডেটরি ফিচার বলতে পারেন। ঠিক আছে, সো আমরা আগাই। এরপরে আছে প্রসমক্স ভি ইনস্টলেশন কনসেপচুয়াল ফ্লো। বেসিক্যালি এখানে আসলে বোঝার কিছু নাই। আপনার ইনস্টলেশন মিডিয়া হলো আপনার প্রসমক্সের, এখানে আপনাদের সব আইএসও গুলো আছে লেটেস্ট ভার্সনের 9.1, 8.4, 7.4 অ্যান্ড প্রসমক্স ভি প্রোডাক্ট। এগুলো এখানে হলো আপনার ব্যাকআপের জন্য আলাদা প্রোডাক্ট লাইনে গেলে আপনারা পাবেন এটা আইএসও ইমেজ, এবং এটা আপনি বুট করতে পারবেন সরাসরি ডিরেক্ট পেন ড্রাইভ লাগায়ও বুট করতে পারেন সার্ভারে, অথবা আপনি যদি চান আইডি র্যাক বা আইএলও থেকে ভার্চুয়াল মিডিয়া কানেক্ট করে বুট করবেন, দ্যাট ইজ অলসো পসিবল, নো ইস্যু। সো ইনস্টলেশন স্টেপটা হলো বুট আইএসও। আপনি সাপোজ আমি ধরলাম ভার্চুয়াল মিডিয়া দিয়ে আপনি আইডি র্যাক বা আইএলও থেকে ভার্চুয়াল মিডিয়া কানেক্ট করে আপনি একটা কোল্ড বুট চালাইছেন, তারপরে বুট শুরু হলো। দেন বুট শুরু হওয়ার পরে আপনার যে স্টেপগুলো আসবে, স্টেপগুলো আমি একটু রাখছি, যে লাইসেন্স এগ্রিমেন্ট আসবে একটা, আপনি লাইসেন্স এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করবেন। দেন আপনি যে ওএসটা ইনস্টল করবেন, আমাদের ওএস ডিস্ক যেটা থাকবে এই ডিস্কটা আমরা RAID 1 করে রাখবো আগে থেকে। কোনো কারণে যদি এটা RAID 1 না থাকে সেক্ষেত্রে সফটওয়্যার RAID পসিবল ফর প্রসমক্স, মানে আমি যখন ওএসটা ইনস্টল করব তখনও RAID করা সম্ভব, RAID 1 পসিবল। বা আপনার যদি 2 এর অধিক ডিস্ক থেকে থাকে সেক্ষেত্রে RAID 5 বা আদার্স RAIDগুলো আপনি করতে পারবেন। কনফিগার টাইম জোন অ্যান্ড কিবোর্ড, এখানে হলো আপনার ওই যে আমাদের সাউথ এশিয়ান জন্য আমরা এশিয়া এবং বাংলাদেশের টাইম জোনটা আমরা সিলেক্ট করে দিব এখান থেকে। দেন রুট পাসওয়ার্ড চাবে, রুট পাসওয়ার্ড দিব। দেন আমাদের ম্যানেজমেন্ট নেটওয়ার্কটা দেখা দিতে হয় যে কোন নিক কার্ড দিয়ে আমরা এটা পাস করাবো। সো আমাদের এটা থেকে আগে থেকে আইডেন্টিফাই করে রাখতে হবে যে আমরা এই নিক দিয়ে আমরা এই ম্যানেজমেন্টটা দিব। আর দেন আমি কমপ্লিট দ্য ইনস্টলেশন ফিনিশ করলে আপনার ইনস্টলেশন শুরু হয়ে যাবে। ইটস ইজি অ্যান্ড সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস। তো আফটার ইনস্টলেশন বেসিক কিছু জিনিস থাকে, সেটা হলো যে আপনি আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটিটা ঠিক আছে কিনা এটা চেক করবেন। তারপরে আপনি ওয়েব বা গুইটা অ্যাক্সেস করতে পারতেছেন কিনা, নোডের স্ট্যাটাসটা চেক করলেন যে কোনো ইরোর আছে কিনা, বা স্টোরেজটা আমি বা আমার যদি হার্ড ডিস্ক থেকে থাকে হার্ড ডিস্কগুলো আমি প্রপারলি পাইছি কিনা, এগুলো চেক করাটা বেসিক টাস্কের মধ্যে পড়ে। কনফিগারেশন এরিয়াস যদি বলি, ডাটা সেন্টার, এবং ফার্স্ট অফ অল হলো আমাদের রিপো আপডেট করতে হয় প্রসমক্সের পরে। আপনারা যারা করছেন তারা অবশ্যই জানেন যে প্রসমক্সের রিপোর্টটা আপডেট করে দিতে হয়।
এবং কেন আপডেট করতে হয় এটা আমরা নেক্সট স্লাইডেই হয়তো পাবো, যে এই যে এখানে আছে যে আপডেটটা কেন ইম্পর্টেন্ট। সিকিউরিটি প্যাচেস, কারণ ওরা আপডেটে এভরি টাইম ওরা যদি কোনো আপডেট বা কোনো সিকিউরিটি প্যাচ বা কোনো বাগ যদি থাকে, বাগটা যদি ফিক্স করে বা কোনো ইমপ্রুভমেন্ট যদি থাকে, ওরা যদি কোনো ডেভেলপমেন্ট আনে, সেটা হলো আপনি যখন ওই মানে আপডেট করবেন, রিপোজিটরি আপডেট করবেন, তখন ওই প্যাকেজের সাথে অটোমেটিক্যালি আপনার পিভিতে এটা ইনস্টল হয়ে যায়। তো সিম্পল ফরওয়ার্ড প্রসেস আমরা দেখবো এটা। আপডেট মেথড আপনি চাইলে CLI তে করতে পারেন, এই কমান্ডগুলো চালায়, অথবা আপনি GUI থেকেও করতে পারবেন। তো টাইম কনফিগারেশন হলো যেটা বললাম, ইটস ইম্পর্টেন্ট পার্ট। টাইম সিনক্রোনাইজেশন ইজ ইম্পর্টেন্ট। ক্লাস্টার অ্যান্ড সার্টিফিকেট, টাইম সিনক্রোনাইজেশনের উপর ক্লাস্টারের এবং সার্টিফিকেট যেটা আছে বা বিল্ট ইন একটা সার্টিফিকেট ওরা জেনারেট হয় প্রসমক্স ইনস্টলেশনের সময়। আমরা যেটা লাইসেন্স বা সার্টিফিকেট এগ্রিমেন্টে যেটা বললাম যে ইনস্টলেশনের সময় এটা আমাদের অ্যাকসেপ্ট করে আসতে হয়। সো এটার জন্য আমাদের এনটিপি সিঙ্ক থাকাটা ইম্পর্টেন্ট, এটা খুব কাজের। ডিফল্ট এনটিপি বিহেভিয়ার অথবা এক্সটার্নাল এনটিপি সার্ভার আপনারা ইউজ করতে পারি, অথবা এক্সটার্নাল বলতে আপনি বাইরে কোথাও এনটিপি হোস্ট করতেছেন, আপনি চাচ্ছেন যে ওই এনটিপির আন্ডারে আপনার এই পিভি ক্লাস্টারটা নিয়ে আসবেন, এটাও পসিবল। আর যদি চান আপনি আপনার ক্লাস্টারের মধ্যে কোনো ভিএমএ এনটিপি হোস্ট করবেন, দ্যাট ইজ অলসো পসিবল। ওয়েব পেজ ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের HTTPS অ্যাক্সেস মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখানে ডিফল্ট পোর্ট আছে, যে পোর্টের মাধ্যমে আমাদের লগ ইনটা করতে হয়। পোর্টটা হলো 8006। রোল বেস লগ ইন, দ্যাট মিনস হলো আপনি রোল ডিফাইন করে দিতে পারবেন, মানে ইউজার ডিফাইন করতে পারবেন যে সাপোজ অ্যাডমিনিস্ট্রেটরের আপনার ফুল প্রিভিলেজ অ্যাক্সেস থাকে, আপনি কোনো কারণে অ্যাডমিনিস্ট্রেটরের প্রিভিলেজ অ্যাক্সেস ফুল অ্যাক্সেস দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আপনার নামে সাপোজ 7S টেকনোলজির নামে একটা আপনি মানে একটা ইউজার তৈরি করলেন এবং ওকে স্পেসিফিক কিছু রোল দিয়ে দিলেন যে ও এটা 7S টেকনোলজি লগ ইন করলে ও শুধুমাত্র রিড অনলি মোডে থাকবে, যে শুধু দেখতে পারবে, কোনো কিছু চেঞ্জেস বা কোনো কিছু করতে পারবে না, শুধু মনিটর করতে পারবে। সেরকম ডিফারেন্ট রোল বেসিসে আপনি আপনার লগ ইনটা কন্ট্রোল করতে পারবেন। তারপরে আপনার GUI লেআউট আছে, ডাটা সেন্টার ভিউ আছে, নোড ভিউ আছে, মানে আপনার GUI যে ফরম্যাটটা আছে এটা কোন কিভাবে কাজ করে, এটা হলো আপনার ডাটা সেন্টার ভিউ মোডে কাজ করে, নোড ভিউ মোডে কাজ করে, VM অ্যান্ড কন্টেইনার ভিউ মোডে কাজ করে, এবং টাস্ক অ্যান্ড লগ প্যানেলস মোডেও কাজ করে। তারপরে আপনার GUI দিয়ে আপনি কি ম্যানেজ করতে পারবেন। বেসিক্যালি এখন প্রসমক্সের CLI তে আসলে খুবই কম কাজ, আপনি সব কিছুই GUI দিয়ে ম্যানেজ করতে পারবেন, এবং আই থিঙ্ক এটা অনেক বেশি ইজি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস GUI দিয়ে অ্যাক্সেস করাটা। সিঙ্গেল নোড আর মাল্টি নোড ক্লাস্টারের যে কম্পারিজন আছে, এটা হলো যে আপনি এটা সিঙ্গেল নোডে পাবেন না, ক্লাস্টার যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন। লাইভ মাইগ্রেশন যেটা আছে, অবশ্যই আপনার সিঙ্গেল নোডে আপনি মাইগ্রেট করতে পারবেন না, কারণ একটাই নোড আপনি কোথায় মাইগ্রেট করবেন VM। সো ক্লাস্টার মোডে এটা পসিবল। শেয়ার স্টোরেজ, আপনি সিঙ্গেল নোডে শেয়ার স্টোরেজের কোনো ভ্যালু নাই, কারণ লোকাল স্টোরেজ আর শেয়ার স্টোরেজ সিঙ্গেল নোডে সেম। ক্লাস্টারের ক্ষেত্রে আপনি শেয়ার স্টোরেজ বা স্টোরেজ পুলটা ইউজ করতে পারবেন। কমপ্লেক্সিটি ফর সিঙ্গেল নোড less complex, or for multi-node there are a lot of things to consider. Suppose multi-node আপনার সেফ ক্লাস্টার থাকতে পারে, সেফের ক্লাস্টার নেটওয়ার্ক, স্টোরেজ নেটওয়ার্ক, অ্যান্ড সেফ কনফিগারেশন, SDN, ফায়ারওয়াল। মাল্টি-নোডের ক্ষেত্রে অনেক কিছু কনফিগারেশন ফ্যাক্টর আছে, যেটা হলো আমরা এই জন্য আমরা কমপ্লেক্সিটি লেভেলটা হয়তো মিডিয়াম থেকে হাই হতে পারে, বাট আসলে ওরকম ক্রিটিক্যাল কিছু নাই, সে ইজি স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস, সব কিছুই GUI-তে কন্ট্রোল করা সম্ভব। সো ইউজ কেস, সিঙ্গেল নোড বেসিক্যালি স্মল প্রোডাকশনের জন্য ইউজ করতে পারেন, অথবা ল্যাব অথবা টেস্ট বা ট্রেনিংয়ের জন্য আপনারা সিঙ্গেল নোড ক্লাস্টারটা ইউজ করতে পারবেন। এবং এন্টারপ্রাইজ গ্রেডের জন্য আমরা অবশ্যই প্রিফার করব মাল্টি নোড ক্লাস্টার, বিকজ এক্ষেত্রে নোডের রিলায়েবিলিটি বা অ্যাভেলেবিলিটি এবং ক্লাস্টারের যে অ্যাভেলেবিলিটি, এটা বোথ এনশিওর হবে অ্যাট দ্য সেম টাইম। ওকে, সো নেটওয়ার্কিং কনসেপ্ট একটু আলোচনা করছিলাম, যেটা হলো আমাদের নেটওয়ার্কিং বিল্ডিং ব্লকস, বা আমাদের প্রসমক্সের নেটওয়ার্কিংটা কিসের উপর বেস করে তৈরি। এটা হলো লিনাক্স ব্রিজ, যেটা আমি বললাম। VMware এর কনসেপ্ট যাদের আছে, VMware এর মতো এখানে আপনার বেসিক্যালি যে VM কার্নেলটা নাই, সো আমরা লিনাক্স ব্রিজটাই বলতে পারি কার্নেলের মতো, যেখানে আমরা আইপি গুলো অ্যাসাইন করব। ভিল্যান অ্যাওয়ার ব্রিজ হতে পারে, আবার অ্যাক্সেস মোডেও হতে পারে, ভিল্যান নাও থাকতে পারে।
বন্ড, বন্ডটা বেসিক্যালি নিক টিমিং, যেটা বললাম আমি। আপনি মাল্টিপল নিক নিয়ে একটা বন্ড তৈরি করতে পারবেন, যেটার মধ্যে অ্যাক্টিভ ব্যাকআপ থাকতে পারে, এলএসিপি করতে পারেন আপনি। যে কোনো কিছু আপনার ডিপেন্ডস অন আপনার উপরের নেটওয়ার্ক কেমন আছে তার উপর বেসিস করে আপনি ডিসিশন নেবেন যে আপনার আন্ডারলাইং নেটওয়ার্কটা আপনি কিভাবে কনফিগারেশন করবেন। হ্যাঁ, ফিজিক্যাল নিকটা হলো আমরা ভিএমওয়ারে জানি ভিএম নিক বলে, এখানে আমাদের ইএনএস বলা হয় বা আলাদা কোনো নামেও আসতে পারে, সেটা আমরা যখন ডিপ্লয়মেন্ট করব সেখানে দেখতে পারবো। বাট ইএনএস আর ভিএম নিক ইজ অল সেম কনসেপ্ট। সো যেটা বলছিলাম, ফিজিক্যাল নিক্স দ্যাট ইজ ভিএম নিক আর ইএনএস যেটা সেম জিনিস। এটা হলো বেসিক্যালি আমাদের সার্ভারের যে ফিজিক্যাল নিক থাকতে পারে, আমরা বললাম 6টা হতে পারে, 4টা হতে পারে, যেটার উপর বেসিস করে আমরা জোনগুলো সেগ্রিগেট করব। হ্যাঁ, তো ট্রাফিক টাইপ ইন প্রসমক্স যেটা আমি বললাম, আমরা 4টা ডিফারেন্ট জোন করতে পারি। ফর ম্যানেজমেন্ট জোন, ভিএম বা কন্টেইনার ট্রাফিকের জন্য আলাদা প্রোডাকশন জোন, স্টোরেজ ট্রাফিকের জন্য স্টোরেজ জোন, মাইগ্রেশন বা মাইগ্রেশনটা বেসিক্যালি ভি মোশনের জন্য আমরা চাইলে আলাদা আইপি ব্লক রাখতে পারি, যে আমরা যদি চাই যে আমরা আলাদা ব্লক ইউজ করব, কারণ এই ট্রাফিকটাও ইজ ক্রুশিয়াল। হ্যাঁ, কারণ ভি মোশনের উপর ডিপেন্ড করতেছে আপনার এইচে কিভাবে কাজ করবে। আপনার ভি মোশন যত ফাস্ট হবে, আপনি ভি মোশন নেটওয়ার্ক 10G তে রাখলে আপনার এইচে 10G তে কাজ করবে, আপনি ভি মোশন 1G তে রাখলে এইচে 1G তে কাজ করবে। বেসিক্যালি এইচে কাজ করে, এইচে যে ভিএম গুলো মাইগ্রেট করতেছে, এই মাইগ্রেশনটা হচ্ছে বেসিক্যালি ভি মোশন টেকনোলজির উপর বেসিস করে। হ্যাঁ, সো বেসিক নেটওয়ার্ক ওয়ার্কফ্লো যদি আমি বলি, সেটা হলো আমাদের ফিজিক্যাল সুইচ থেকে আমাদের যে নেটওয়ার্ক কেবলগুলো আসতেছে, ইথারনেট কেবল বলেন বা যেটা বলেন, এটা ফিজিক্যাল সার্ভারের সাথে কানেক্টেড হচ্ছে, যেটাকে আমরা ফিজিক্যাল নিক বলে থাকি সার্ভারের। এই ফিজিক্যাল নিকের উপর বেসিক্যালি হলো আমরা বন্ড করি। যদি আমরা বন্ড করব, বন্ড কানেক্ট হয় লিনাক্স ব্রিজের সাথে। এই লিনাক্স ব্রিজটা বেসিক্যালি হলো আমাদের ভিএম বা কন্টেইনার যেটাই বলেন, এরা ইউজ করে থাকে। হ্যাঁ, যেটাকে আমরা পরবর্তীতে ভার্চুয়াল নিক নামে চিনি। ভাইয়া বন্ডটা কি হচ্ছে আমরা পোর্ট গ্রুপ করি না, পোর্ট গ্রুপের মতো? পোর্ট গ্রুপ, হ্যাঁ, পোর্ট গ্রুপের মতো না, বেসিক্যালি বন্ডটা হলো নিক টিমিং। আপনার মাল্টিপল নিককে একসাথে করতেছেন, 2টা নিক আপনি একসাথে করতেছেন বন্ডের মাধ্যমে। পোর্ট গ্রুপের কনসেপ্টটা আসলে ডিফারেন্ট এখানে। সো এই নিক টিমিংটা যে ট্রাফিক টাইপ কোনটার জন্য সবচেয়ে বেশি মানে দরকার? নিক টিমিংটা ভিএম ম্যানেজমেন্ট, ভিএমসিটি ট্রাফিক, স্টোরেজ ট্রাফিক, মাইগ্রেট? আমি বলবো সবগুলোর জন্য দরকার নিক টিমিংটা। কারণ আপনার যদি 8টা ডিফারেন্ট থাকে, আমার যদি 8টা ডিফারেন্ট নিক কার্ড থাকে, যে ফর ম্যানেজমেন্ট 2টা, ভিএম এর জন্য 2টা, স্টোরেজের জন্য 2টা, মাইগ্রেশনের জন্য 2টা। হ্যাঁ, তাহলে আপনার কি হবে, রিডান্ডেন্সিটা হবে। কোনো কারণে একটা নিক ফেলিয়ার হলে আপনি আরেকটা নিক দিয়ে আপনার কাজ চলতেছে। তো আমি বলবো যে সবগুলোর জন্যই আপনি বন্ডটা করতে পারেন বা নিক টিমিংটা ইম্পর্টেন্ট হতে পারে ফর না বোথ এন্ডে। আপনি সার্ভারের 2টা নিক আছে, সাপোজ নিক 1 আর নিক 2, আপনার সুইচে 2টা পোর্টে কানেক্ট হবে। হ্যাঁ, এখন আপনি সার্ভারে সাপোজ 4টা নিক আছে, তো আমি ধরলাম যে, তো দেখি ড্র করা যায় কিনা। তো এটা হলো আমাদের একটা সার্ভার, এন্ড এটা আরেকটা সার্ভার। তো আমরা ধরলাম PVE01, this one is PVE02। তো এটাতে আমাদের সাপোজ একটা, 2টা, 3, 4টা নিক কার্ড আছে। তো এই 4টা নিক কার্ড আছে আমাদের ফিজিক্যাল পোর্ট সার্ভারের। আমাদের এটা সুইচ 1, এটা সুইচ 2, এটার মধ্যে আপনি স্ট্যাক কেবল রাখতে পারেন, ইটস আপ টু ইউ। এটা ধরেন আপনার সুইচ 1, সুইচ 2। এখন আপনি কানেক্টিভিটিটা কিভাবে দিবেন?
দিস ইজ দ্য কনসার্ন। সাপোজ আপনার দুইটা পোর্ট ফর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা ইউজ করতেছি, এটা হলো আমাদের ভিএম নিক বা আমরা ENS01, ENS02, ENS03, ENS04। সো আমরা ম্যানেজমেন্টের জন্য ENS01 and 03 ইউজ করব, 1 and 3 ফর ম্যানেজমেন্ট। আর আমরা সাপোজ সেফের জন্য আমরা 2 আর 4 ইউজ করব। ওকে, তো আমরা কানেক্টিভিটি কিভাবে করব ফর নিক লেভেল রিডান্ডেন্সি? তো আমরা 1 and 3 ইউজ করব হলো আমরা ম্যানেজমেন্টের জন্য। আমরা নিক কার্ড 1 থেকে একটা নিলাম অ্যান্ড নিক কার্ড 2 থেকে একটা নিলাম, যেটা হলো আমাদের সুইচ 2 তে গেল। এখন এটা যাবে হলো আমাদের সুইচ 2 তে and this one is সুইচ 1। তাহলে কি হচ্ছে যে আমরা যদি সুইচ 1 মানে আমাদের নিক কার্ড 1, নিক কার্ডের পোর্ট 1 and পোর্ট 2, পোর্ট 3, পোর্ট 4, সো পোর্ট 1 and পোর্ট 3 এটা আমরা ম্যানেজমেন্টে নিছি এবং এই দুইটা কেবল গেছে দুইটা ডিফারেন্ট সুইচে। সো কোনো কারণে একটা সুইচ যদি পড়ে যায়, আপনি আরেকটা সুইচ দিয়ে আপনি অটোমেটিক্যালি কিন্তু কানেক্টিভিটি পাচ্ছেন, রাইট? আবার যদি কোনো কারণে পোর্ট এখানে আপনার যদি এই দুটাতে একটা পোর্ট, একটা নিক কার্ডের আন্ডারে দুইটা পোর্ট থাকে, একটা নিক কার্ডের আন্ডারে দুইটা পোর্ট থাকে আমাদের। সো কোনো কারণে এই নিক কার্ডটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট রানিং থাকবে, কারণ আমাদের ম্যানেজমেন্টের আরেকটা পোর্ট আছে আরেকটা নিক কার্ডে। সো এটাকে আমরা ক্রিস ক্রস কানেকশন বলে থাকি। আমি কি বোঝাইতে পারছি? মানে অ্যাজ এ ব্যাকআপ হিসেবে ইউজ করবেন না ভাই? ওকে, রিডান্ডেন্ট রাখলেন আপনি। হ্যাঁ, মানে আমি যেটা বললাম যে ম্যানেজমেন্টের জন্য আমরা 1 and 3 ইউজ করছি, হ্যাঁ, এন্ড সেফের জন্য 2 and 4 ইউজ করছি। তো আমরা কি করতে পারতাম, আমরা এই দুইটা নোটকে আমরা এখানে 1 and 3 না দিয়ে 1 and 2 দিতে পারতাম, ঝামেলা না করে এখানে 3, 4 ইউজ করলাম। হ্যাঁ, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে সাপোজ মনে করেন যে আপনার সুইচ এইখানে একটা আর এইখানে একটা গেছে, হ্যাঁ, এখানে আপনার এই দুটা দিয়ে আপনি ম্যানেজমেন্ট বা এই দুইটা দিয়ে আপনি ম্যানেজমেন্ট করলেন। হ্যাঁ, সো এক্ষেত্রে কি হবে, আপনার যদি নিক কার্ড পড়ে যায় তো আপনার ম্যানেজমেন্ট কিন্তু আউট। আপনি ম্যানেজমেন্ট আউট মানে আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না আপনার পিভিতে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করছি, আমরা করছি সেটা হলো যে আমরা এগুলো তুলে দিছি, এগুলো কিছু রাখি নাই। আমরা যেটা করছি, আমরা নিক কার্ড 1 এর পোর্ট 1 থেকে আমরা দিছি সুইচ 1 এ, এবং নিক কার্ড 2 এর পোর্ট 1 থেকে আমরা দিছি সুইচ 2 তে, দিয়ে এই দুইটাকে আমরা বন্ড করব একটা। এই দুইটা মিলে আমাদের হবে সাপোজ এই দুইটা মিলে আমাদের হবে হলো বন্ড 1। এই দুইটা মিলে আমাদের হবে বন্ড 1। ভাই বুঝতে পারছেন তো বিষয়টা? সুইচের রিডান্ডেন্সি, হ্যাঁ, সুইচ লেভেল, এটাকে আমরা ক্রিস ক্রস কানেকশন বলে থাকি। হ্যাঁ, দুইটাই হচ্ছে ম্যানেজমেন্টের জন্য। ম্যানেজমেন্ট আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এখানে আমরা 4টা ধরছি, এখানে 6টা হলে ম্যানেজমেন্ট, রিমোশন এন্ড সেফ আলাদা আলাদা হবে, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা ফলো করবো যে একটা নিকের একটা পোর্ট থেকে আমরা সুইচ 1 এ দিব এবং অন্য আরেকটা নিকের আরেকটা পোর্ট থেকে সুইচ 2 তে দিব, এবং এই দুইটাকে আমরা বন্ড করব। ঠিক আছে? সো এইটা নিয়ে বেসিক্যালি হলো আমি একটা ডিজাইন ড্রয়িং একটা সেশন রাখবো কালকে, মানে নেক্সট আমাদের যে ক্লাস হবে ওই ক্লাসের ফার্স্ট আওয়ারে, মানে ফার্স্ট সেশনে আমরা এইরকম একটা এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনাদের সাথে নিয়ে আমরা একটা সলিউশন ডিজাইন করবো ফর 3 or 4 নোড ক্লাস্টার। ওকে, সো সেই ক্ষেত্রে তখন আপনাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি কিভাবে হবে এগুলো আমরা দেখাই দিব, এবং আফটার দ্যাট আমরা ডিপ্লয়মেন্টে যাবো।